প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা 17 অধ্যায়ের টাইপ 3 এর প্রচুরক নির্ণয় সংক্রান্ত সৃজনশীল 1 এবং 2 নং এই দুইটি প্রশ্নের সমাধান শিখব। শিক্ষার্থীরা, এখানে দুই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। প্রথমত এই রকম একটা চক দেওয়া থাকবে, এখান থেকে তোমাকে প্রচুরক নির্ণয় করতে বলা হবে। দ্বিতীয়ত এই রকম তোমাকে সংখ্যাগুলো এলোমেলো দেওয়া থাকবে, এখান থেকেও তোমাকে প্রচুরক নির্ণয় করতে বলা হবে। আমরা উভয় পদ্ধতিতে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় সেই প্রসেসটি এই ক্লাসে শিখব। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আমরা চকাকারে যখন দেওয়া থাকবে তখন কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় এটা একটু শিখে নিচ্ছি। এখানে আমাকে বলা হয়েছে প্রদত্ত উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করা। আচ্ছা, প্রচুরক তো নির্ণয় করবো। প্রচুরক নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে প্রচুরক নির্ণয় সারণী জানতে হয়। যেমন গড় নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে 5টা সারণী লিখতে হয়: শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপবিচ্যুতি, গণসংখ্যা গুণ ধাপবিচ্যুতি। আবার মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, কিন্তু প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে তোমার কি কি ঘর লাগবে? লাগবে তোমার এই শ্রেণীব্যাপ্তির ঘরটা লাগবে আর গণসংখ্যার ঘরটা লাগবে। যেহেতু এই দুইটা এখানে দেওয়া আছে, তাহলে তোমার এই সারণীটা এখানে আবার নতুন করে করার দরকার নেই, যেহেতু দেওয়া আছে প্রশ্নে, সো তোমার আর করা লাগবে না। যদি না দেওয়া থাকে তখন তোমার এই শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যার ঘরটা তৈরি করা লাগবে। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি। এবার আসি দ্বিতীয় ধাপে কি করতে হবে। দ্বিতীয় ধাপে তোমাকে ওই যে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে n/2, কিন্তু প্রচুরক নির্ণয় করতে হলে তোমাকে ওই যে প্রচুরক শ্রেণীটা সবার আগে বের করতে হবে। এখন প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক মানে কি? প্রচুর মানে তো বেশি, প্রচুর মানে অনেক বেশি, বেশি মানেই বড়। আচ্ছা, তাহলে দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 11। তার মানে তুমি বুঝে ফেলছো এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে 11। তার মানে আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে এই 30 থেকে 34, এইটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। এখন তুমি এই যে আমরা এই জিনিসটা এখানে লিখলাম যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা 11, তার মানে সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 30 থেকে 34। তুমি এটা নিজের মতো করে সাজিয়ে লিখবা, স্যারের মতো লিখতে হবে এমনটা না। তুমি লিখবা সবচেয়ে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 11, সুতরাং প্রচুরক শ্রেণী এই 30 থেকে 34। ওকে, এতটুকু আমরা সবাই বুঝে ফেলছি আশা করি। এখন আসি প্রচুরক নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র লাগবে। এই যে প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস F1 প্লাস F2 ইন্টু H। এই যে এইটা হচ্ছে সূত্র। এই সূত্রের মধ্যে আমাদের L এর মানটা লাগবে, F1 এর মান লাগবে, হ্যাঁ উপরে লাগবে, নিচে আবার F2 এর মান লাগবে, এরপর H এর মানটা লাগবে। আচ্ছা, এই মানগুলো আমরা কোথা থেকে বের করবো? দেখো তো, এই যে প্রশ্ন থেকে আমরা এগুলোর মানটা বের করব। তো সবার আগে আসি L এর মানটা। এল এর মানটা মানে ওই যে সবচেয়ে বাম পাশেরটাই, যে এইটা 30, এটা হচ্ছে এল এর মান। হ্যাঁ, বা এখান থেকে আমরা যদি দেখাই এইটা হচ্ছে আমাদের এই এল এর মান। ঠিক আছে, আমি গোল দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন প্রচুরক শ্রেণী কোনটা বলো তো? 11 না? হ্যাঁ, 11 থেকে তুমি আগের সংখ্যা বিয়োগ করবা। এই 11 থেকে যখন তুমি আগের সংখ্যা বিয়োগ করবা তখন সেটা হবে F1। সেটাকে বলবো কি আমরা? F1। তাহলে ধরো F1টা আমি কীভাবে বের করতেছি একটু লক্ষ্য করো। তাহলে 11 থেকে আমরা এই আগের সংখ্যাটা বিয়োগ করতেছি, তাহলে আমি লিখলাম যে F1 হচ্ছে এই 11 বিয়োগ 7। 11 থেকে 7 বিয়োগ করলে কত হয় বলো তো? 4 হয়। আচ্ছা স্যারে, F1 এর মান বের করে ফেলছি। এবার পরের সংখ্যাটা মানে F2 মানে পরের সংখ্যাটা, এবার এইটা বের করব, পরের সংখ্যাটা। তাহলে 11 থেকে তুমি যদি পরের সংখ্যা বিয়োগ করো তাহলে সেটা হবে F2। এই যে F2, তাহলে এই F2 সমান কীভাবে বের করবো? ওই যে 11 বিয়োগ এবার কত? 4। 11 বিয়োগ 4, 11 থেকে 4 বিয়োগ করলে কত হয় বলো তো? 7 হয়। আচ্ছা, F2 এর মান 7 বের করে ফেলছে। তাহলে L এর মান পাইছি, F1 এর মান পাইছি, F2 এর মান পাইছি, আরেকটা মান লাগবে, সেটা হচ্ছে H এর মান। সেটা কি? H এর মান। 4টা মান লাগবে। তো 20 থেকে 24 গণ, 20ও গণ, 20, 21, 22, 23, 24। হ্যাঁ, 20 থেকে গুণ, অনেকে মনে করে 20 থেকে 24 পর্যন্ত 4 ঘর। না না বোকা, 20ও গুনতে হবে। 20, 21, 22, 23, 24, মানে কয় ঘর এখানে? 5 ঘর। শ্রেণীব্যাপ্তি কত? 5। তার মানে তুমি এখানে লিখতে পারো যে H এর মান কত পাইছো তুমি? 5। আচ্ছা, H মান 5 পাইছি, H এর মান 5 পাইছি। এখন আমরা এই মানগুলো, যে মানগুলো এখান থেকে পাইছি না, ওই মানগুলো ডান পাশে এখানে লিখে ফেলবো। ডান পাশে লিখে আমরা অঙ্কটা সমাধান করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে এর মান কত পাইছো তুমি? এই যে 30। আচ্ছা স্যার, এরপরে F1 কীভাবে পাইছো? এই যে এখানে একটু লক্ষ্য করো তো, F1 মান তুমি কত পাইছো? 4 পাইছো না? যে 11 বিয়োগ 7, এই যে এখানে 11 বিয়োগ 7 সমান 4। এরপরে F2 এর মান এই যে 11 বিয়োগ 4, 11 বিয়োগ 4 সমান কত? F2 এর মান হচ্ছে 7। এরপরে H এর মান কত পাইছিল বলো তো?
এইচ এর মান এখানে 5 পাইছিলে না, হ্যাঁ এটাই তুমি এখানে লিখবা। আচ্ছা, এই মানগুলো কিভাবে বের করছে এটা সবাই বুঝে ফেলছে। এখন এই মানগুলো এখানে আমাদেরকে বসাইতে হবে। এল এর মান 30 যেটা পাইছো, যে মানগুলো তুমি এখানে পাইছো না, এই মানগুলো এখানে বসাবে। এল এর মান 30 এখানে বসাইবা। এরপর F1 এর মান কত 4 পাইছো উপরে বসাইবা, আবার F1 এর মান নিচেও বসাইবা। যোগের যোগ F2, যোগের যোগ F2 এর মান কত পাইছো 7 নিচে বসাইবা, গুণ H এর মান। হ্যাঁ, এখন 30 30 4 আর 5 গুণ করলে 4 5 20, আর 4 এর নিচে 7 যোগ করলে কত 11। তো পরে 30 30 20কে 11 দ্বারা ভাগ করলে 1.82 পরে 30-এর সাথে 1.82 যোগ করলে 31.82। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অনেকে পরীক্ষাতে এই জিনিসটা ভুল করো যে এখানে এগুলোর এই পর্যন্ত পারো, বাট তুমি এরপর অ্যান্সারটা ভুল করে ফেলো। হ্যাঁ, এটা অনেকেই। তো তুমি চাইলে এটা ক্যালকুলেটর করতে পারো, একদম 30 উঠেবা, যোগ দিবা, তারপর 4 দিবা, তারপর ভাগ দিবা, এরপর ব্র্যাকেট দিবা। হ্যাঁ, একটা ব্র্যাকেট দিবে এখানে, এই জিনিসটা ব্র্যাকেট দিবা, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে করলে আর ভুল হবে না। 4 ভাগ ব্র্যাকেট দিবা, 4 দিবা, প্লাস দিবা, 7 দিবা, আবার ব্র্যাকেট দিবা, এরপরে গুণ দিবা। কি বলছি স্যার? গুণ দিবা, গুণ 5 দিবা, এরপরে তুমি সমান চিহ্ন দিলেই দেখবা এই যে তোমার এই মানটা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা স্যার, আমরা এই পদ্ধতিতে পরীক্ষায় যদি এইরকম চক দেওয়া থাকে, এইভাবে আসলে আমরা পারবো, কারণ আমাদের শ্রেণীব্যাপ্তি লাগবে, গণসংখ্যা লাগবে, এটা দেওয়া থাকবে, পরে আমরা বাকি কাজগুলো করতে পারবো। কিন্তু ধরো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া থাকবে না, যেমন এই অঙ্কটাতে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা কিছুই দেওয়া নেই। এখন তুমি এইটার সমাধানটা কিভাবে করবে? হ্যাঁ, তাহলে তোমাকে ওই শ্রেণীব্যাপ্তি, এই শ্রেণীব্যাপ্তিটা আর গণসংখ্যাটা তোমাকে বের করতেই হবে। আচ্ছা, এইটা কিভাবে বের করতে হবে? এইটা বের করার জন্য, এই যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা বের করার জন্য আমি গড় নির্ণয়ের ক্ষেত্রেও তোমাদেরকে দেখাইছি, মধ্যকের ক্ষেত্রেও দেখাইছি। আচ্ছা, এখন আবার দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এই ধাপগুলো তোমাকে অনুসরণ করতে হবে। গড় নির্ণয় বলা, প্রচুরক নির্ণয় করা, যখন তোমার সারণী দেওয়া থাকবে না, এলোমেলো উপাত্তগুলো দেওয়া থাকবে, তখন তুমি এই ধাপগুলো অনুসরণ করতেই হবে তোমাকে। সবার আগে তুমি খুঁজবা সবচেয়ে ছোট সংখ্যাটি, এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা খোঁজার চেষ্টা করবা। আচ্ছা, সবচেয়ে ছোট সংখ্যা কত এখানে পাইছি দেখো তো, এই জায়গাতে সবচেয়ে ছোট সংখ্যা 50 বা সর্বনিম্ন মান 50, এইটা স্যারে লিখে ফেলছি। এরপর সবচেয়ে বড় সংখ্যা কত এখানে তুমি দেখবে, এখান থেকে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 99, মানে সর্বোচ্চ মান 99। এতটুকু আমরা বুঝছি, ঠিক আছে? তাহলে উপাত্তের এখন আমাদের টার্গেট কিন্তু পরিসর নির্ণয় করা। প্রথম কাজ পরিসর নির্ণয় করা। পরিসর নির্ণয় করতে হলে ওই যে সবচেয়ে বড় সংখ্যা যেটা সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান কী করতে হবে? বিয়োগ করতে হবে। মানে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবা এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য পরে 1 যোগ করে দিবা। এই বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবা, পরে সান্ত্বনা দেওয়ার জন্য 1 যোগ করবা। তার মানে এই যে 99 থেকে 50 বিয়োগ করলে 49, 1 যোগ করলে 50। টোটাল আমাদের এই জায়গাতে কিসের মান প্রয়োজন বলো তো? আমাদের এই জায়গাতে পরিসরটা প্রয়োজন। আমরা সেই পরিসরটা কোথায় পাইছি? এখানে পাইছি 50। আচ্ছা স্যার, এতটুকু আমি বুঝে ফেলছি। এখন পরীক্ষাতে তোমাকে বলা হয়েছে শ্রেণীব্যাপ্তি 5 ধরে সারণী তৈরি করো। আমাদের শ্রেণীব্যাপ্তি কত ধরতে বলছে? 5 ধরতে বলছে। তাহলে আরেকটা মান তোমার প্রয়োজন, কি সেটা? শ্রেণী ব্যাপ্তি। এইটা প্রশ্নে দেওয়া আছে। স্যার, পরীক্ষাতে যদি কোনো কারণে শ্রেণী ব্যাপ্তি না দেওয়া থাকে, তুমি চাইলে 5 ধরতে পারো, 6 ধরতে পারো, 7 ধরতে পারো, যেটাই দেওয়া থাকে ওইটা লিখবে। আর না ধরতে বললে তুমি তোমার মন মতোই ধরে নিবে। হ্যাঁ, আচ্ছা, তো ধরো শ্রেণী ব্যাপ্তি 5 ধরতে বলছে, আমরা 5 ধরলাম। এখন দেখো তো, তাহলে পরিসর আমরা নির্ণয় করব, শ্রেণীব্যাপ্তির শ্রেণীর সংখ্যা নির্ণয় করব। আমাদের কাজ, দ্বিতীয় কাজ, প্রথম কাজ হচ্ছে এই যে পরিসর নির্ণয় করা, দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের শ্রেণীর সংখ্যা নির্ণয় করা। শ্রেণীর সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে পরিসরটা উপরে লিখবা, যে উপরে যে পরিসর পাইছে মানে 50, পরিসর উপরে লিখবা, নিচে শ্রেণীব্যাপ্তিটা লিখবা। তো দেখো এই যে উপরে পরিসর, নিচে শ্রেণীব্যাপ্তি, আমরা পরিসর যেটা পাইছি কত পাইছি 50, উপরে 50 লিখলাম, আর শ্রেণীব্যাপ্তি 5 ধরলাম, শ্রেণীব্যাপ্তি 5 নিচে লিখলাম, 50কে 5 দ্বারা ভাগ করলে কত হবে? 10। তার মানে কয় ঘর বলো তো? এই অঙ্কটা কয় ঘর হবে বলো তো? 10 ঘর হবে। এই অঙ্কটা 10 ঘর হবে। আচ্ছা, পরীক্ষাতে যদি 10.1 হয়, ধরো কোনো কারণে ধরো 10.1 হয়েছে, তোমরা তো অনেকেই জিনিসটা ভুল করো যে 10.1 হয়েছে, তখন তুমি কয় ঘর নেবা? তখন তোমাকে 11 ঘর নিতে হবে। ওই যে দশমিকের পরে যদি 1 থাকুক, 2 থাকুক, 3 থাকুক, 4, যে কোনো সংখ্যা, দশমিকের পরে যদি কোনো সংখ্যা আসে, মনে রাখবা তোমাকে আরও একটা ঘর অতিরিক্ত নিতে হবে। ধরো যদি এখানে কোনো কারণে দশমিকের পরে 1, 3 আসছে, 1, 4 যেটাই আসুক, তখন তুমি সমান চিহ্ন দিয়ে লিখবা যে 11 ঘর। এই অঙ্কটা আমাদের কয়টা ঘর তৈরি করতে হবে? 11টা। কারণ তুমি যদি ঘর নির্ণয় করতে না পারো, এই যে তুমি যে শ্রেণীব্যাপ্তির ঘর কয়টা হবে এটা তো তোমাকে আগে জানতে হবে। তাহলে তুমি তো খালি ঘর করতেই থাকবা, কয়টা ঘর করবে এটা তো তোমার আগে জানা লাগবে। হ্যাঁ, এইটার জন্য আমাদের এই শ্রেণীর সংখ্যা বের করার মূল কারণটা হচ্ছে কয়টা ঘর তুমি করবা। আচ্ছা,
আচ্ছা, এখন দেখো এখানে 11 ঘর করবা, পরীক্ষাতে তোমার এখানে 11 ঘর করা লাগবে। 11 ঘর করতে অনেক সময় লাগবে এবং অঙ্কটা অনেক বড় হবে। আচ্ছা, তোমাকে পরীক্ষাতে যদি ধরো কোনো কারণে এখানে প্রশ্নে দেওয়া নেই শ্রেণীব্যাপ্তি 5 ধরতে, যদি 5 দেওয়া না থাকে, তুমি তো নিজের মন মতো ধরতে পারো, তখন তুমি কি ধরবা? স্যার তখন কি আমি শ্রেণীব্যাপ্তি 5 ধরবো না 10 ধরবো? না, তখন বোকা, তুমি 10 ধরবা। কেন এটা বলছে স্যারে? আচ্ছা, 10 ধরলে তোমার কি উপকারিতা এটা একটু স্যারে তোমাকে বোঝাই। হ্যাঁ, ধরো তুমি শ্রেণীব্যাপ্তি কত ধরছো, এই জায়গাটাতে শ্রেণীব্যাপ্তি 10 ধরলা। কত ধরছো? এই জায়গাতে 10 ধরবো আমরা, এই 10 ধরলে সুবিধাটা কি দেখো তো, এই পরিসর কিন্তু 50, ঠিক আছে, শ্রেণীব্যাপ্তি এখানে কত ধরছো? 10 ধরছি আমরা, তাহলে এই জায়গাতে আমরা এখন 10 লিখলাম। এই যে স্যার এখানে 10 লিখলাম। এখন 50কে তুমি 10 দ্বারা ভাগ করলে কত হবে বলো তো? এটা স্যারে কেটে দিলাম, এখানে কত হবে? 5 হবে। তাহলে তোমার অঙ্কটাতে কয় ঘর তৈরি করা লাগবে বলো তো? 5 ঘর। কয় ঘর? 5 ঘর। এখন দেখো অঙ্কটা অনেক সহজ হবে না? তুমি জাস্ট 1টা 2টা 3টা 4টা 5টা এই এতটুকুর মধ্যে তুমি অঙ্কটা কমপ্লিট করতে পারো, তাই তো? এইটা তোমার জন্য সহজ। তাহলে তুমি শ্রেণীব্যাপ্তি যত বেশি ধরবা তত তোমার জন্য সুবিধা হবে অঙ্কটা সমাধান করতে। তা নাহলে তোমার অনেক সময় অপচয় হবে, ঘরগুলো বড় হবে, বেশি সময় লাগবে, বেশি লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি প্রশ্নে না দেওয়া থাকে তখন তুমি এই কৌশল অবলম্বন করবা, শ্রেণীব্যাপ্তি 10 ধরবা। ঠিক আছে স্যারের কথা? আচ্ছা স্যার, এতটুকু পর্যন্ত বুঝছি আমরা। এই অঙ্কটাতে আমাদের কয়টা ধরতে হবে? ঘর কয়টা ধরতে হবে বলো তো? আমাদের ঘর ধরতে হবে 10টা। কয়টা ঘর ধরতে হবে? 10টা। এই পর্যন্ত আমরা বুঝছি স্যার। কিন্তু নামের জন্য একটা ঘর, তাহলে কয়টা ঘর হলো? 11টা। আচ্ছা, নামের জন্য একটা, স্যার নিচে আবার মোটের জন্য একটা ঘর, তাহলে কয়টা হলো? 12টা। তাহলে তুমি 12টা ঘর তৈরি করবা, আরও অতিরিক্ত 2টা ঘর, তাহলে কয়টা তো ঘর তৈরি করবা বলো তো স্যারকে? 12টা ঘর তৈরি করবা। 12টা ঘর কীভাবে? এই যে এখানে ধরো এভাবে দাগ টানবা, স্কেল দিয়ে করবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এভাবে কয়টা ঘর? 12টা ঘর করবা। অঙ্কের জন্য 10টা ঘর, নামের জন্য একটা ঘর, মোটের জন্য একটা ঘর, মোট 12টা ঘর করবা। আচ্ছা স্যার, এতটুকু আমরা পারবো। এখন এই যে এখানে শ্রেণীব্যাপ্তি 50 থেকে 54, ওই 50 থেকে 54 লিখছে, আবার 55 থেকে 59, এইটা কীভাবে স্যার? এইটা শুরু করবে তুমি কত থেকে? সবচেয়ে ছোট সংখ্যা থেকে শুরু করবে। সবচেয়ে ছোট সংখ্যা কত? 50। তুমি 50 থেকে শুরু করবা। ধরো এখানে সবচেয়ে ছোট সংখ্যা তো 50, আমরা তো জানি যে সবচেয়ে ছোট সংখ্যা কত? 50। বা এখান থেকেও যদি আমরা দেখি যে সবচেয়ে ছোট সংখ্যা আমাদের এখানে 50 ছিল। যদি স্যার এই জায়গাতে সবচেয়ে ছোট সংখ্যা যদি 50 না থেকে, ধরো 50 না থেকে যদি 51 থাকে, স্যার আমি কত থেকে শুরু করব? তুমি 51 থেকে শুরু করতে পারো বা 50 থেকেও শুরু করতে পারো। ধরো যদি 51 থাকে, আমি তোমাকে শিখেছি, যদি 51 থাকে তাও তুমি 50 থেকে শুরু করবা। কত থেকে শুরু করবা? এই 50 থেকে শুরু করবা, ঠিক আছে? আচ্ছা স্যার, যদি 51 না থাকে, সবচেয়ে ছোট সংখ্যা ধরি 52 থাকে, তাহলে তুমি কত থেকে শুরু করো? তাও তুমি 50 থেকে শুরু করো। স্যার ছোট সংখ্যা যদি 53 থাকে, তাও তুমি কত থেকে শুরু করবা? 50 থেকে। 54 থাকলেও 50 থেকে শুরু করবা। এইটা তোমার সুবিধাটা কি? তুমি 50 থেকে গুনতে তোমার সুবিধা হয়, 50 থেকে 60, 60 থেকে 70, বা 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 74, এভাবে গুনলে তোমার সুবিধা হবে। তুমি যদি 52 থেকে ধরো, তাহলে তোমার অঙ্কটা করতে একটু ঝামেলা হয়, ঠিক আছে? তো মনে রাখবা, ছোট সংখ্যা যেটাই আসুক তুমি ওই ধরনের সংখ্যাগুলো ধরার চেষ্টা করবা। ধরো যদি সবচেয়ে ছোট সংখ্যা এখানে 43 হয়, তুমি যদি স্যারকে বলো যে স্যার সবচেয়ে ছোট সংখ্যা এখানে 43, স্যার আমি কত থেকে গুনবো? তাহলে তুমি 40 থেকে গণনা শুরু করবা। কত থেকে গুনবা? 40 থেকে গুনবা। স্যার এখানে সবচেয়ে ছোট সংখ্যা 43 না, ধরেন 36 হয়েছে। কত হয়েছে? 36 সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে তুমি কত থেকে গুনবা? ওই যে 35 থেকে গুনবা, কারণ 35 থেকে গুনলে তোমার একটা প্লাস পয়েন্ট, তুমি গুনতে তোমার সুবিধা হবে, ঠিক আছে? স্যার সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 23, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 23, স্যার আমি কত থেকে গণনা শুরু করবো? ওই যে তুমি 20 থেকে গণনা শুরু করবে। আমার কথা বুঝছো তো? এখন প্রশ্ন হইতে পারে, স্যার আমি 23 থেকে শুরু করলে কোনো সমস্যা হবে না? 23 থেকে শুরু করলেও কোনো সমস্যা হবে না, উত্তর একই আসবে, ঠিক আছে? এটা জাস্ট তোমার করার সুবিধার জন্য তুমি এই কাজটা করবা, ঠিক আছে? আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা বুঝে ফেলছি যে অঙ্কটা আমরা কোনখান থেকে শুরু করব, ঠিক আছে? তো তুমি শ্রেণীব্যাপ্তি কিন্তু 5 ধরতে বলছো, আমরা অঙ্কটা 5 ধরে করব। তো দেখো এখানে আমরা কিভাবে অঙ্কটা সমাধান করি এখন। ওকে, তো এই জায়গাতে দেখো আমাদের সবচেয়ে ছোট সংখ্যা আমরা যেহেতু 50 ধরছি, 51 থাকলে 50 ধরতাম, 53 থাকলেও 50 ধরতাম, 54 থাকলে আমরা 50 থেকে গণনা করতাম। আচ্ছা, তো 50 থেকে স্যারে গণনা শুরু করতেছি, একটু খেয়াল করবা, একটু মনোযোগ দিতে হবে তোমাকে। 50 থেকে গুনবা, কয় ঘর গুনবো? ওই যে শ্রেণীব্যাপ্তি 5 ঘর গুনবা। তাহলে ধরো গুনতেছি, ধরে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, হ্যাঁ 5 ঘর গুনবা, মানে 50 গুনতে হবে। আবারও দেখাচ্ছি স্যারে, 50ও তোমাকে গুনতে হবে। এই 50 এক ঘর, একটা 5টা দাগ টানবা, 50 51
52, 53, 54। এই যে দেখো 54 পর্যন্ত গুনছি, কয়টা ঘর হলো? 5টা। তার মানে এই 50 থেকে 54, অনেকে কি করে মনে করো 50 থেকে 54, 55, তাহলে ভুল হয়ে যাবে, তখন তোমার কি হবে? ভুল হবে বোকা, এই কাজটা করবা না, হ্যাঁ? আচ্ছা, তাহলে 50 থেকে 54, 5 ঘর আছে এখানে। আবার 54 যদি এই ঘর হয়, তাহলে এখানে তোমার কত লিখতে হবে? তুমি 55 লিখবা। এখন তুমি আবার গুনবা 55, হাতের মধ্যে গণো, 55 গুনতে হবে, 55, 56, 57, 58, 59। এই যে 59 পর্যন্ত। আবার যদি এখানে 59 হয়, তাহলে এখানে 60, 60 থেকে 64, ওই যে তোমার গুনতে সুবিধা হচ্ছে এখন। এই যে 50 থেকে 54, এখানে 55, 55 থেকে 59, 59 হলে এখানে 60 থেকে 64, 64 হলে এখানে 65, হলে এখানে 69, এখানে 69 আবার এখান থেকে 70 থেকে 74, 74 থেকে এখানে 74 হলে এখানে 75। এভাবে তুমি কি করবা? টোটাল ওই মোট রাগ পর্যন্ত যাবা, মোট রাগ পর্যন্ত এভাবে শ্রেণীব্যক্তিগুলো তৈরি করবা। আচ্ছা স্যার, এতটুকু আমি বুঝে ফেলছি। সেক্ষেত্রে আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা। আচ্ছা, এখন আসি দ্বিতীয় কাজ হচ্ছে তোমার ট্যালির ঘর। শ্রেণীব্যক্তির ঘর আমরা পারবো স্যার, আমরা শ্রেণীব্যক্তির ঘর পারবো। এখন আসি ট্যালির ঘর কীভাবে নির্ণয় করতে হয়, এটা একটু শিখতে চাই। ওকে, ট্যালির ঘরটা, এই যে তোমাদের যে এই শ্রেণীব্যক্তিগুলো সংখ্যাগুলো দেওয়া ছিল, এই যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া ছিল, এই সংখ্যাগুলো যেমন 75, 65, 80, এই সংখ্যাগুলো যেটা যেই ঘরে বসবে তুমি ওই ঘরে একটা দাগ টানবা, যেটা যেই ঘরে বসবে ওই ঘরে একটা দাগ টানবা, হ্যাঁ? আচ্ছা, তো আমরা শুরু করি। সবার আগে হচ্ছে তোমার 75। এখন তুমি 75 এটা কোন ঘরে, তুমি এটা চিন্তা করো তো, 75 এখানে কোথায় আছে? এই জায়গাতে আছে 75। তার মানে তুমি এখানে একটা দাগ টানবা, এখানে একটা দাগ টানবা, সরি এইভাবে করে একটা দাগ টানবা, টানছি আমি। এরপরে কত? 65। দেখো 65 কোন ঘরে আছে? এই যে এখানে 65 থেকে 69, এখানে একটা দাগ টানবা। এরপরে কত আছে? 80। 80 কোন ঘরে দেখো তো? 80 এই ঘরে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো তো কত আছে? 55। 55 কোন ঘরে আছে? এই ঘরে, এই ঘরে একটা দাগ টানবা। আচ্ছা, এইভাবে করে ধরো 55 যদি আসে, এখানে দাগ টানবা। 56 আসলো এখানে, 57 আসলো এখানে, 58 আসলো এখানে, 59 আসলে এখানে। যদি 60 আসে তখন তুমি এই ঘরে চলে যাবে, বা 62 আসলে এখানে, বা 74 আসলে তুমি যদি 74 এখানে, যদি 73 আসে তাও এই ঘরে, ঠিক আছে? এই ঘরে দাগ টানবা। যদি 71 আসে তাও এই ঘরে, মানে তুমি ওই সংখ্যাটা যেই ঘরের মধ্যে পাবা ওই ঘরে একটা দাগ টানবা। মনে রাখবা আরেকটা বিষয়, সেটা হচ্ছে তুমি যে এই যে দাগগুলো টানবা, যখন 1টা 2টা 3টা 4টা হবে, যখন 4টা হবে 5 নাম্বারটা তুমি একটু আড়াআড়ি এটার উপর দিয়ে দিবে। টোটাল এখানে কয়টা হলো? 5টা। আবার যখন 6টা হবে তখন তুমি আর একটা দিবে, 6টা। 7টা হলে আরেকটা, 8টা হলে আরেকটা, 9টা হলে আরেকটা। যখন 10টা হবে তখন তুমি ওই যে 5 নাম্বারটা একটু আড়াআড়ি দিবে। টোটাল এখানে 10টা। এভাবে করেই এগুলো দিতে হয়। আচ্ছা, তুমি তো বুঝেই ফেলছো এই যে ট্যালির চিহ্নগুলো আমরা কিভাবে তৈরি করলাম। ওই সংখ্যাগুলো দেখে দেখে এখানে আমরা দাগ দিব, এবং দাগগুলো গণে গণসংখ্যা। যেমন এখানে একটা আছে, তাহলে তার মানে এখানে 1, এখানে 2টা দাগ আছে, তার মানে এখানে গণসংখ্যা 2, এখানে 5টা আরও 2টা আছে, তার মানে এখানে কয়টা আছে? 7টা, এখানে 7, এখানে 2টা আছে, এখানে 2। এভাবে করে তুমি ট্যালির দাগগুলো গনে গনে এখানে গণসংখ্যাগুলো লিখে ফেলবা, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝছি। এরপর আমাদের এখন মূলত টার্গেট কিন্তু প্রচুরক নির্ণয় করা। আমাদের এখানে টার্গেট হচ্ছে প্রচুরক নির্ণয় করা, কিন্তু প্রচুরক নির্ণয় করতে হলে আমাদের যে শ্রেণীটা প্রয়োজন, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যাটা প্রয়োজন। শ্রেণীব্যাপ্তি আর কি প্রয়োজন? গণসংখ্যাটা প্রয়োজন। আমরা এতক্ষণ ট্যালিটা বের করছি শুধু এই গণসংখ্যাটার জন্য। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রচুরক নির্ণয় সূত্র আমাদেরকে লিখতে হবে। প্রচুরক নির্ণয় সূত্র আমরা সবাই জানি যে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখন L এর মান লাগবে, F1 এর মান, F2 এর মান, H এর মান, মানে টোটাল এখানে 4টা মান লাগবে। এই 4টা মান কোথা থেকে বের করি এটা একটু লক্ষ্য করো। সবচেয়ে বড় সংখ্যাটি কত? এখানে দেখো তো, সবচেয়ে বড় সংখ্যা এখানে 7। সবচেয়ে বড় সংখ্যা এখানে কত? 7। তার মানে প্রচুরক শ্রেণী হচ্ছে এইটা, হচ্ছে প্রচুরক শ্রেণী। এটা হচ্ছে কি? প্রচুরক শ্রেণী। তার মানে 80 হচ্ছে L এর মান। এই যে L এর মান, বাম পাশেরটা L মানে লেগ সাইড বা লোয়ার অর্ডার, এইটা হচ্ছে L এর মান। L এর মান পাই গেছি। এবার F1 লাগবে। তো 1 মানে আগে, 1 মানে আগে, 2 মানে পরে। F1 যদি তোমাকে বলে কি করবা? F1 যদি F1 তোমাকে বলে, তাহলে তুমি এই প্রচুরক শ্রেণী তো এটার আগের সংখ্যাটা বিয়োগ করবা, মানে 5 বিয়োগ করবা, 7 থেকে 5 বিয়োগ করবা। তো 7 থেকে তুমি যদি 5 বিয়োগ করো, তাহলে তুমি লিখতে পারো যে F1 মানে 7 বিয়োগ 5। তো 7 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 2 হবে। F2 এর মান 2, সরি F1 এর মান হবে F2, F1 এর মান হবে 2। আচ্ছা স্যার, যদি F2 বলে তখন তুমি কি করবে? ওই যে সেম আগের মতো তুমি কি করবা? এর পরের সংখ্যাটা বিয়োগ করবা, এটা থেকে পরের সংখ্যাটা বিয়োগ করবা, ঠিক আছে? 7 থেকে 2 বিয়োগ করবা, 7 থেকে 2 বিয়োগ করে F2, F2 এর মান হবে এই 7 বিয়োগ 2। 7 থেকে 2 বিয়োগ করলে, আচ্ছা তাহলে F2 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে বলো তো? 5 না? হ্যাঁ,
F1 এর মান পাইছো, F2 এর মান পাইছো, আর শ্রেণীব্যাপ্তি 50 থেকে 54, ওই যে H এর মান কত হবে বলতো? H এর মান তো 5। তোমার এখানে 4টা মান প্রয়োজন, H এর মান প্রয়োজন, L এর মান প্রয়োজন, F1 এর মান প্রয়োজন, F2 এর মান প্রয়োজন। F1 মানেই ওই যে মধ্য প্রচুরক শ্রেণী বরাবর আগেরটা বিয়োগ করলে F1, পরেরটা বিয়োগ করলে F2 এর মান বের হয়ে যাবে। আচ্ছা, এই মানগুলো আমরা কোথায় লিখবো বলো তো? এই জায়গাতে ডান পাশে লিখবো L এর মান, F1 এর মান, F2 এর মান, H এর মান, সবগুলো মান এখানে লিখবো এবং সেই অনুযায়ী আমরা মানগুলো এখানে বসিয়ে দিলে এরপর সমাধান করলে অ্যান্সারটা বের হয়ে যাবে। যেমন L এর মান কত, 80 পাইছো, এখানে লিখবা। F1 এর মান 2 পাইছো, 2 লিখবা। উপরে আবার F1, F2 এর মান নিচেও আছে 2, এটা উপরেও আছে। F1 এর মান উপরেও লিখবা 2, আবার নিচেও লিখবা, ঠিক আছে? কারণ F1 এর মান দুই জায়গাতে আছে। আচ্ছা, আবার F2 এর মান লাগবে কত? F2 এর মান কত? 5, এই যে 5 লিখবে। F2 এর মান 5, গুণের গুণ, H এর মান কত? 5, এটা লিখবে H এর মান 5। আচ্ছা, মানগুলো বসাই দিবা তোমরা। তারপর 80 এর 80, 2 আর 5 গুণ করলে 5 দুগুণে 10, নিচে 2 আর 5 যোগ করলে 7। এরপর তুমি 80 এর 80, 10কে 7 দ্বারা ভাগ করলে 1 এত, পর 80-র সাথে এটা যোগ করলে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আর যদি না পারো ক্যালকুলেটারে পুরো কাজটা উঠাইবা, তবে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। ক্যালকুলেটারে উঠাইলে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। 80 যোগ 2 ভাগ দিবা, দাগ বানিয়ে এটা ভাগ, এরপর ব্র্যাকেট দিবা, যোগ 2, এরপর 5 দিবা, এরপর ব্র্যাকেট দিবা, এরপরে আবার গুণ দিবা, এরপরে 5 দিলে সমান চিহ্ন দিলে তোমার অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, শিক্ষার্থীরা, আশা করি তোমরা পুরো এই ক্লাসটি বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা। এখানে আমাদের কাছ থেকে তোমরা যদি এই সুপার সাজেশনটি সংগ্রহ করো, এখানে প্রত্যেকটা ক্লাসের সাথে কিউআর কোড দেওয়া আছে এবং এই যেখানে ক্লিক করো, এখানে টাচ করলে ওই ক্লাসটা পেয়ে যাবে। অর্থাৎ এই পিডিএফটি সংগ্রহ করলে তুমি পরীক্ষায় শতভাগ নিশ্চিত থাকো আমাদের এখান থেকে কমন আসবে। শিক্ষার্থীরা, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো লাগলে লাইক করো।